এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ভয়ঙ্কর আদেশ দিলেন মোজতবা খামেনি। খামেনির এই ভয়ঙ্কর আদেশে অবাক পুরো বিশ্ব। ভয়ে আতঙ্কে ঘুম হারাম ট্রাম্প ও নেতানিয়াহুর। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি হলেও পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে উঠেছে। যুদ্ধবিরতির মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার সব সমীকরণ পাল্টে দিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক কঠোর অবস্থান নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। 2025 সালের জুন এবং 2026 সালের মার্চ মাসের যুদ্ধে ইরানি নাগরিকদের ওপর চালানো হামলার বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো নির্দেশ দিয়েছেন তিনি। বিবৃতিতে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেন, বিগত যুদ্ধগুলোতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাধারণ মানুষের ওপর নজিরবিহীন নৃশংসতা চালানো হয়েছে। ইরানের বিচার বিভাগকে যেসব সুনির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে মামলা ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে, মূলত মিনাবো এবং লামের্দ অঞ্চলে বিমান ও ড্রোন হামলায় ব্যাপক শিশু ও সাধারণ নাগরিক হত্যা, আন্তর্জাতিক যুদ্ধনীতি অমান্য করে ইরানের বিভিন্ন হাসপাতালে হামলা এবং সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে চান তিনি। এদিকে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে, ইরানি বাহিনীর বাঘের গর্জন। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এখন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। দক্ষিণ ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিতে তীব্র পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের নৌবাহিনী। পাল্টাপাল্টি এই আগ্রাসনে পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া দুই দেশের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি এখন সম্পূর্ণ ব্যস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ইরানের কৌশলগত অঞ্চল সিরিকে মার্কিন বিমান হামলার পর ক্ষোভে ফুঁসে উঠেছে আইআরজিসি নৌবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, যুক্তরাষ্ট্রের এই অন্ধ হামলা হরমুজ প্রণালীর ওপর আমাদের কর্তৃত্বের প্রশ্নে কোনো সমাধান আনবে না। হামলার শাস্তি হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর হিসাব এখন আলাদা। খুব শীঘ্রই ঘাঁটিগুলো নরকের স্বাদ পাবে বলেও চরম বার্তা দেয় আইআরজিসি নৌবাহিনী। এদিকে হরমুজের দিকে তাকালেই আস্ত রাখবে না ইরান, শত্রুদের কড়া হুঁশিয়ারি দিল তেহরান। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন এবং পাল্টাপাল্টি সামরিক হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরম পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে রবিবার হরমুজ প্রণালীর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং তা পুনরায় সচল করার বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আগামী 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে স্বাভাবিকভাবে সবকিছু চলবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া চুক্তি অনুযায়ী এই জলপথের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব এককভাবে ইরানের। এদিকে পুতিনের দানবের ভয়ঙ্কর রেকর্ড, চোখের পলকে চূর্ণ বিচূর্ণ ইউক্রেনের মিগ 29। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। চোখে দেখা তো দূরের কথা, শত্রু কোথায় আছে সেটিও বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হলো ইউক্রেনের একটি মিগ 29 যুদ্ধ বিমান। প্রায় 190 কিলোমিটার দূর থেকে ছোড়া রাশিয়ার Su-35S যুদ্ধ বিমানের R-37M ক্ষেপণাস্ত্র যেন বদলে দিল আধুনিক আকাশ যুদ্ধের সংজ্ঞায়। এর মধ্য দিয়েই আকাশ যুদ্ধের ইতিহাসে এক অভূতপূর্ব এবং রেকর্ড সৃষ্টিকারী ঘটনার জন্ম দিল মস্কো। রাডারে ধরা না পড়েই চালানো এই দূরপাল্লার হামলা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের বিস্মিত করেছে। অনেকের মতে এটি শুধু একটি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা নয়, বরং ভবিষ্যতের আকাশ যুদ্ধে প্রযুক্তি, তথ্য নির্ভর কৌশল এবং দূরপাল্লার নিখুঁত আঘাতই যে আধিপত্য নির্ধারণ করবে তারই স্পষ্ট বার্তা। এদিকে পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া আর কোনো বিকল্প নেই ইরানের। পারমাণবিক বোমার দিকে হাঁটছে ইরান, কাঁপছে পশ্চিমা বিশ্ব। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও কাটছে না উত্তেজনা। আন্তর্জাতিক চাপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা আলোচনার মধ্যেই আবারও পারমাণবিক সক্ষমতা বাড়ানোর পথে হাঁটছে ইরান। কিন্তু হঠাৎ কেন আবারও এই অবস্থানে দেশটি? লক্ষ্য কি তেহরানের? যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি আর নিষেধাজ্ঞা উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ইরান। ওয়াশিংটনের সাথে পাল্টাপাল্টে হামলার পর থমকে গেছে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জাহাজ চলাচল। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার চরম চাপের মুখেও ইরান কিভাবে আলোচনার টেবিলে নিজেদের শর্তে অটল রয়েছে? $6 বিলিয়ন ফ্রিজ হওয়া তহবিল কি তবে তেহরানের নতুন কূটনৈতিক অস্ত্র? কিভাবে ইরান একাই পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিচ্ছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান একা হয়েও ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে। এতদিন শুধু জেনেছে ইসরায়েল অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছিল, কিন্তু এবার এমন এক তথ্য সামনে এলো, তাতে ইসরায়েলের তো 12টা বাজিয়ে ছেড়েছে ইসলামী বিপ্লবী দেশটির তরুণ তুর্কিরা। দর্শক, মিসাইল পাঠিয়ে ইসরায়েলের হৃদয় কাঁপিয়ে দিয়েছে ইরান। সেই ভয়ে তাদের হাঁটুতে কাঁপুন ধরার অবস্থা হয়েছিল। আর এই কারণে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির মতো সিদ্ধান্ত নেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাতেই কি সব সমাধান হয়ে গেল? না দর্শক, সম্মুখসারী যুদ্ধের বাইরেও ইসরায়েলকে ঘোল খাইয়ে ছেড়েছে তেহরান। রয়টার্সের তথ্য বলছে, গত 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর গত 4 মাসে ইসরায়েলে প্রায় 4800 বার সাইবার হামলা করেছে ইরানি হ্যাকাররা।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি হলেও পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে উঠেছে। যুদ্ধবিরতির মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার সব সমীকরণ পাল্টে দিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক কঠোর অবস্থান নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। 2025 সালের জুন এবং 2026 সালের মার্চ মাসের যুদ্ধে ইরানি নাগরিকদের ওপর চালানো হামলার বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো নির্দেশ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেন, বিগত যুদ্ধগুলোতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাধারণ মানুষের ওপর নজিরবিহীন নৃশংসতা চালানো হয়েছে। ইরানের বিচার বিভাগকে যেসব সুনির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে মামলা ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে, মূলত মিনাবো এবং লামের্দ অঞ্চলে বিমান ও ড্রোন হামলায় ব্যাপক শিশু ও সাধারণ নাগরিক হত্যা, আন্তর্জাতিক যুদ্ধনীতি অমান্য করে ইরানের বিভিন্ন হাসপাতালে হামলা এবং সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে চান তিনি। মোস্তফা খামেনি বলেন, এই সব অপরাধের মূল হোতাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তাদের জবাবদিহি করতে বাধ্য করতে হবে। প্রতিটি ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক আদালতে অত্যন্ত গুরুত্বের সাথে উত্থাপন করা হবে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বিভিন্ন প্রকাশ্য বক্তব্যকে মামলার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তার মতে পশ্চিমা ও জায়নবাদী নেতারা বিভিন্ন সময় ইরানের ওপর হামলার পর নির্লজ্জের মতো অহংকার ও বড়াই করেছেন। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সেটি ওনাদের অপরাধেরই সরাসরি স্বীকৃতি। এই সমস্ত বক্তব্যকে প্রমাণ হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক আদালতে ইরানের অধিকার আদায়ের পথ অনেকটাই সহজ হবে বলে মন্তব্য করেন তিনি। গত বছর 12 দিনের যুদ্ধের পর তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দেওয়া একটি আইনি রূপরেখাকে স্মরণ করেন তিনি। মোস্তফা খামেনি বলেন, বর্তমান মামলার ক্ষেত্রেও চূড়ান্ত রায় ও শান্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিচার বিভাগকে এই লড়াই চালিয়ে যেতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধের পুনরাবৃত্তি করার সাহস না পায়। সবশেষে ইরানের জনগণের অধিকারের উপর গুরুত্ব আরোপ করেন মোস্তফা খামেনি। তিনি বলেন, শুধু অপরাধের বিচার করাই আদালতের কাজ নয়, দেশের প্রতিটি নাগরিকের অর্থনৈতিক নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদের ওপর ন্যায্য অধিকার, স্বাস্থ্যকর পরিবেশ এবং সামাজিক স্বাধীনতা নিশ্চিত করার পেছনে বিচার বিভাগের সক্রিয় ভূমিকা থাকতে হবে। আধুনিক ডিজিটাল প্রযুক্তি ও সততার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এই কঠিন লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি মনে করেন। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধাবস্থার পর ইরানের এই আইনি পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন কূটনৈতিক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ওয়াশিংটন ও তেল আবিবের শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্য বিবৃতিগুলোকে আন্তর্জাতিক আদালতে কিভাবে ইরান প্রমাণ হিসেবে উপস্থাপন করে, এখন সেটিই দেখার বিষয়। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এখন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। দক্ষিণ ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিতে তীব্র পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের নৌবাহিনী। পাল্টাপাল্টি এই আগ্রাসনে পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া দুই দেশের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি এখন সম্পূর্ণ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ইরানের কৌশলগত অঞ্চল সিরিকে মার্কিন বিমান হামলার পর ক্ষোভে ফুঁসে উঠেছে আইআরজিসি নৌবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, যুক্তরাষ্ট্রের এই অন্ধ হামলা হরমুজ প্রণালীর ওপর আমাদের কর্তৃত্বের প্রশ্নে কোনো সমাধান আনবে না। হামলার শাস্তি হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর হিসাব এখন আলাদা। খুব শীঘ্রই ঘাঁটিগুলো নরকের স্বাদ পাবে বলেও চরম বার্তা দেয় আইআরজিসি নৌবাহিনী। এদিকে ইরান ইতিমধ্যে দাবি করেছে কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে সফল ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। এসব হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছে ইরান। রবিবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিকে দুবার মিসাইল হামলার সাইরেন বাজার সত্যতা নিশ্চিত করেছে। ইরানের এই লাগাতার হামলা পাল্টা হামলার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি শনিবার এক বার্তায় লেখেন, এমন একটা সময় আসতে পারে যখন আমাদের পক্ষে আর যৌক্তিক আচরণ করা সম্ভব হবে না। আমরা সামরিকভাবে কাজটি সম্পূর্ণ করতে বাধ্য হব। আর যদি এমনটা ঘটে তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। চোখে দেখা তো দূরের কথা, শত্রু কোথায় আছে সেটিও বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হলো ইউক্রেনের একটি মিগ-29 যুদ্ধ বিমান। প্রায় 190 কিলোমিটার দূর থেকে ছোড়া রাশিয়ার Su-35S যুদ্ধ বিমানের R-37M ক্ষেপণাস্ত্র যেন বদলে দিল আধুনিক আকাশ যুদ্ধের সংজ্ঞায়। এর মধ্য দিয়েই আকাশ যুদ্ধের ইতিহাসে এক অভূতপূর্ব এবং রেকর্ড সৃষ্টিকারী ঘটনার জন্ম দিল মস্কো। রাডারে ধরা না পড়েই চালানো এই দূরপাল্লার হামলা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের বিস্মিত করেছে। অনেকের মতে এটি শুধু একটি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা নয়, বরং ভবিষ্যতের আকাশ যুদ্ধে প্রযুক্তি, তথ্য নির্ভর কৌশল এবং দূরপাল্লার নিখুঁত আঘাতী যে আধিপত্য নির্ধারণ করবে তারই স্পষ্ট বার্তা। ঘটনাটি ঘটে 26 থেকে 27 জুন রাতের মধ্যে। ইউক্রেনের পলতাভা অঞ্চলের আকাশে টহল দিচ্ছিল একটি মিগ-29 যুদ্ধ বিমান। অন্যদিকে সীমান্তের ওপারে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের নিরাপদ আকাশ সীমায় অবস্থান করছিল একটি Su-35S যুদ্ধ বিমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রুশ যুদ্ধ বিমানটি ইউক্রেনের আকাশ সীমায় প্রবেশই করেনি। দূরপাল্লার নজরদারি বিমান A-50U এবং গ্রাউন্ড রাডারের তথ্য ব্যবহার করে লক্ষ্য নির্ধারণ করা হয়। এরপর Su-35S থেকে ছোড়া হয় R-37M নামের একটি দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। ম্যাক 6 গতিতে ছুটে চলা এই ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় ইউক্রেনের মিগ-29। যদিও ইউক্রেন নিশ্চিত করেছে শেষ মুহূর্তে ইজেক্ট করে প্রাণে বেঁচে যান পাইলট। সামরিক বিশেষজ্ঞদের মতে
এই হামলা দেখিয়ে দিয়েছে ভবিষ্যতের আকাশ যুদ্ধে শুধু শক্তিশালী যুদ্ধবিমান থাকাই যথেষ্ট নয়, বরং কে আগে শত্রুকে শনাক্ত করতে পারছে, কত দূর থেকে তথ্য সংগ্রহ করে নিখুঁতভাবে হামলা চালাতে পারছে, সেটি হয়ে উঠছে বিজয়ের প্রধান শর্ত। রাশিয়ার R-37M ক্ষেপণাস্ত্র বর্তমানে বিশ্বের অন্যতম দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল। প্রায় 510 কেজি ওজনের এই অস্ত্রের গতি ঘন্টায় 7000 কিলোমিটারেরও বেশি। অনুকূল পরিস্থিতিতে এটি 300 থেকে 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ঘটনার পর ইউক্রেনের বিমান বাহিনীর কৌশলেও বড় পরিবর্তন এসেছে। রুশ ক্ষেপণাস্ত্রের পাল্লা এড়াতে এখন অনেক ক্ষেত্রে মাটির খুব কাছ দিয়ে উঠতে হচ্ছে যুদ্ধ বিমানগুলোকে। এতে রাডার এড়িয়ে চলা সহজ হলেও জ্বালানি খরচ বাড়ছে, কমছে অপারেশনের সময় এবং বাড়ছে পাইলটদের ঝুঁকি। পশ্চিমা দেশগুলোর দেয়া উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং জ্যামিং প্রযুক্তিও রাশিয়ার এই সমন্বিত রাডার ও ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ককে পুরোপুরি থামাতে পারছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এ কারণেই এই সংঘাত এখন শুধু রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নয়, বরং ভবিষ্যতের আকাশ যুদ্ধের পরীক্ষাগারেও পরিণত হয়েছে, যেখানে মুখোমুখি ডগ ফাইটারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেন্সর, তথ্য বিনিময়, নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ এবং শত শত কিলোমিটার দূর থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা। পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে এবার প্রকাশ্যে যুক্তি তুলে ধরেছে ইরানের প্রভাবশালী আধা সামরিক সংবাদ সংস্থা ফার্স নিউজ। প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে পারমাণবিক সক্ষমতা অর্জন ছাড়া ইরানের সামনে আর কোনো কার্যকর বিকল্প নেই। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারে তাহলে দেশটিকে সামরিকভাবে আক্রমণ, দখল কিংবা বিভক্ত করার পরিকল্পনা শত্রুপক্ষের জন্য অনেক কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে এমন সক্ষমতা ভবিষ্যতের যে কোনো আলোচনায় তেহরানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলেও দাবি করা হয়েছে। ফার্স নিউজ আরও বলেছে, পারমাণবিক সক্ষমতা বলতে শুধু অস্ত্র তৈরি নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে কৌশলগত শক্তির ভারসাম্য তৈরি করাকে বোঝানো হয়েছে। তাদের মতে এতে যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না, তবে সংঘাতের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে এবং সামরিক ঝুঁকি কমবে। তবে প্রতিবেদনে প্রকাশিত এই মতামত এখন পর্যন্ত ইরানের কোনো সামরিক কর্মকর্তা সমর্থন করেননি, এতে কারো নাম উল্লেখ করা হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের অন্যতম প্রধান কারণ। এদিকে ফার্স নিউজের এই অবস্থান ইরানের দীর্ঘদিনের সরকারি নীতির সঙ্গে সাংঘর্ষিক। তেহরান বারবার বলে এসেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই। এছাড়া সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহারকে ধর্মীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করে একটি ফতোয়াও দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে ফার্স নিউজ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত। ফলে এই ধরনের বক্তব্য ইরানের অভ্যন্তরীণ কৌশলগত বিতর্কের ইঙ্গিত দিতে পারে। তবে এখন পর্যন্ত ইরানের সরকার, সর্বোচ্চ নেতা বা রাষ্ট্র নিয়ন্ত্রিত কোনো গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে অবস্থান নেয়নি। ফলে দেশটির নীতিতে বাস্তব কোনো পরিবর্তন এসেছে কিনা তাও এখনো স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন এবং পাল্টাপাল্টি সামরিক হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরম পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে রবিবার হরমুজ প্রণালীর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং তা পুনরায় সচল করার বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আগামী 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে স্বাভাবিকভাবে সবকিছু চলবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া চুক্তি অনুযায়ী এই জলপথের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব এককভাবে ইরানের। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, আমি সবাইকে অনুরোধ করছি, কেউ যেন হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের নেওয়া পদক্ষেপগুলোতে কোনো হস্তক্ষেপ না করেন। সংশ্লিষ্ট সব দেশের উচিত চুক্তি মেনে চলা, এটি যাতে কোনোভাবে ভেস্তে না যায় সেদিকেই সবার খেয়াল রাখা উচিত। এছাড়া হরমুজ প্রণালীর চলমান সামরিক উত্তেজনার পুরো দায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার মতে ওয়াশিংটনের উচিত এই অঞ্চলে যুদ্ধাবস্থার অবসান ঘটাতে দেওয়া। আরাকচি বলেন, দ্বিপাক্ষিক চুক্তি 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারের নির্দিষ্ট কিছু বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্র ও ওনার মিত্র ইসরায়েলের পক্ষ থেকে সমস্ত সামরিক হামলা অনতিবিলম্বে বন্ধ করা, এই অঞ্চলে যুদ্ধাবস্থার স্থায়ী অবসান নিশ্চিত করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই তীব্র ক্ষোভের পেছনে রয়েছে গত কয়েকদিনের তীব্র সামরিক সংঘাত। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী গত 25 জুন ওমান উপকূলের কাছাকাছি হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ড্রোন হামলা চালায় ইরান। এই ঘটনার প্রতিশোধ হিসেবে মার্কিন সামরিক বাহিনী ইরানের মূল ভূখণ্ডের ভেতরে থাকা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্টেশনগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের এই বিমান হামলার জবাবে মার্কিন সেনারা মোতায়েন রয়েছে এমন বেশ কিছু কৌশলগত অবস্থান লক্ষ্য করে পাল্টা রকেট ও মিসাইল হামলা চালায় ইরানের শক্তিশালী সামরিক বাহিনী। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালী। ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি সামরিক অবস্থান এবং জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই বৈশ্বিক অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। আগামী 30 দিনের মধ্যে প্রণালীটি পুরোপুরি সচল করার যে প্রতিশ্রুতি ইরান দিয়েছে তা ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপের উপর অনেকটাই নির্ভর করছে। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি আর নিষেধাজ্ঞা উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ইরান। ওয়াশিংটনের সাথে পাল্টাপাল্টি হামলার পর থমকে গেছে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জাহাজ চলাচল। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার চরম চাপের মুখেও ইরান কিভাবে আলোচনার টেবিলে নিজেদের শর্তে অটল রয়েছে।
$6 বিলিয়ন ফ্রিজ হওয়া তহবিল কি তবে তেহরানের নতুন কূটনৈতিক অস্ত্র? কিভাবে ইরান একাই পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিচ্ছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্র ইরান পাল্টা হামলার পর হরমুজ প্রণালীতে নৌযান চলাচল কমে গেছে। উইকেন্ডে 1-to-1 যুক্তরাষ্ট্র ইরান হামলার পর মানে পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। মূলত একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা এবং দুই দেশের মধ্যকার নতুন হামলা পাল্টা হামলার জের ধরেই এই অচলাবস্থা তৈরি হয়েছে। এই সংঘাতের ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধাবসান চুক্তির প্রাথমিক প্রক্রিয়াও বেশ সংকটের মুখে পড়েছে। মেরিটাইম ট্র্যাকিং ফার্ম কেপলারের তথ্য অনুযায়ী গত শনিবার এই প্রণালী দিয়ে মাত্র 29টি পণ্যবাহী জাহাজ পারাপার হয়েছে, আর রবিবার সেই সংখ্যা আরও কমে দাঁড়িয়েছে মাত্র 12টিতে। অথচ গত সপ্তাহের মাঝামাঝি সময়ও চিত্রটা সম্পূর্ণ ভিন্ন ছিল, যা সাম্প্রতিক সংঘাতের পর প্রণালীটি সবচেয়ে ব্যস্ততম সময় হিসাবে রেকর্ড করা হয়েছিল। গত বুধবারও এই রুট দিয়ে রেকর্ড 70টি জাহাজ পারাপার হয়েছিল। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরের পর জাহাজ চলাচলের এই বড় উত্থান ঘটেছিল, কিন্তু উইকেন্ডের সহিংসতা সেই গতিকে পুরোপুরি থামিয়ে দিয়েছে। যদিও ইরান তাদের অনুমোদিত রুট ছাড়া অন্য কোনো শিপিং লেন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল, তবুও ঝুঁকি নিয়ে কিছু জাহাজ বিকল্প পথ ব্যবহার করেছে। মেরিটাইম ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানিয়েছে শনিবার সকালে একটি জাহাজে হামলার পর বেশ কয়েক ঘন্টা যাবত ওমানি জলসীমায় দক্ষিণ করিডোর দিয়ে জাহাজ চলাচল সচল ছিল, তবে পরবর্তীতে তাও ধীর হয়ে যায়। উল্লেখ্য, এই ট্র্যাকিং সিস্টেমটি কেবল সক্রিয় ট্রান্সপোর্টার থাকা জাহাজগুলোতেই শনাক্ত করতে পারে, ফলে সিগন্যাল বন্ধ করে আরও কিছু ট্যাঙ্কার এই পথ অতিক্রম করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান ইউএস আলোচনা টিকিয়ে রাখতে মূল অনুপ্রেরণা ফ্রিজ করা তহবিল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তির অন্যান্য দিক স্থবির হয়ে পড়লেও তেহরানের ফ্রিজ হওয়া $6 বিলিয়ন তহবিল ফিরে পাওয়ার বিষয়টি এখনো আলোচনায় সচল রেখেছে বলে জানিয়েছে বিশ্লেষক আব্বাস আসলানি। কাতার এই প্রক্রিয়ার মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে এবং আরও $6 বিলিয়ন ছাড়ের বিষয়ে টেবিলে রয়েছে। 2023 সালে মার্কিন প্রশাসনের অধীনে দক্ষিণ কোরিয়া আটকে থাকা ইরানের $6 বিলিয়ন সম্পদ মুক্তি চুক্তি হয়েছিল। তহবিলটি কাতারের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছানোর কথা থাকলেও রাজনৈতিক চাপ এবং ভূ রাজনৈতিক জটিলতার কারণে সেই সময় চুক্তিটি বাস্তবায়ন করা যায়নি। সার্বিক পরিস্থিতির টানাপোড়েনে আলোচনাকে প্রভাবিত করলেও আসলানি মনে করেন যে আর্থিক লেনদেনের বিষয়টি এখনো সক্রিয় রয়েছে। দোহা মূলত এই অর্থ ছাড়ের সুযোগ ব্যবহার করে ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যেতে উৎসাহিত করার এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। দূরপাল্লার হামলা সীমিত করার ইউক্রেনি প্রস্তাব প্রত্যাখ্যান পুতিনের। এদিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সীমিত করা এবং যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে পুতিন জানিয়ে দিয়েছেন মস্কো তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। পুতিনের দাবি ইউক্রেনের বাহিনী রণক্ষেত্রে তীব্র চাপের মুখে এবং চরম সেনা সংকটে থাকায় নিজেদের রক্ষার্থে এই প্রস্তাব দিয়েছে। তিনি স্পষ্ট করেন, রাশিয়ার দূরপাল্লার পাল্টা আঘাতগুলো অনেক বেশি ধ্বংসাত্মক এবং কার্যকর, তাই এই সুবিধাজনক অবস্থান ধরে রাখতে এবং পশ্চিমাদের কাছে দুর্বলতা না দেখাতে মস্কো কোনো সমঝোতায় যাবে না। সম্প্রতি ইউক্রেন রাশিয়া অভ্যন্তরে স্লাভনিয়াক্স এবং ইউকোভ্যাক্সের মতো গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। পুতিন এই হামলাগুলো ফ্রন্টলাইনের মূল যুদ্ধে কোনো প্রভাব ফেলছে না বলে দাবি করলেও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও দ্রুত ও ব্যাপকভাবে শক্তিশালী করার কথা স্বীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও বর্তমানে শান্তি আলোচনা পুরোপুরি স্থবির হয়ে আছে। পুতিন কেবল 2022 সালে ইস্তাম্বুল আলোচনার ভিত্তিতে এবং ইউক্রেনের দানবাস সহ দখলকৃত অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রাখার শর্তে নতুন করে আলোচনায় আগ্রহী। তবে ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে রাজি না থাকায় সংকট কাটছে না। ইউক্রেনের বিমান ঘাঁটিতে রুশ হামলায় 2টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি মস্কোর। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর চলা পাল্টাপাল্টি হামলায় যুদ্ধক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ এলাকার একটি বিমান ঘাঁটিতে সফল ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ইউক্রেনের বিমান বাহিনী 2টি MiG-29 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে মস্কোর পক্ষ থেকে জানানো হয়। হামলার পর একটি ভিডিও প্রকাশ করে রুশ কর্তৃপক্ষ জানায় একটি বিমান রানওয়ের পাশে থাকা অবস্থায় এবং অপরটি বাংকারের ভেতর জ্বালানি নেওয়ার সময় আক্রান্ত হয়। একই দিনে ঝাপরঝিয়া অঞ্চলে রুশ হামলায় অন্তত 2 জন নিহত এবং 14 জন আহত হয়েছে। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার ভেতরে পাল্টা বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। জানিয়েছে তারা দূরপাল্লার ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভলগ্রোগাদ অঞ্চলের টাইটান বারিকাদি শিল্প কমপ্লেক্সে আঘাত এনেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি জানান ও শিল্প স্থাপনাতে রাশিয়ার সামরিক কামান ব্যবস্থা ও ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হতো। এর পাশাপাশি ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা অব্যাহত রেখেছে। কিয়েভের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে রাশিয়ার যুদ্ধ পরিচালনা অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করা হচ্ছে। ইউক্রেনের এই ধারাবাহিক ড্রোন হামলার কারণে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা উদ্বেগ ক্রমশ বাড়ছে বলে পশ্চিমারা প্রোপাগান্ডা চালাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের নিরাপত্তা নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির কংগ্রেসে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশের নিরাপত্তা, নাগরিকদের সুরক্ষা এবং সীমান্তের অখণ্ডতা রক্ষায় তার সরকার প্রয়োজনীয় সব ধরনের কঠোর পদক্ষেপ নেবে। রুশ ভূখণ্ড ও অবকাঠামোর উপর আসা যে কোনো ধরনের চ্যালেঞ্জ রাশিয়া সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বন্ধুরা, ভূ রাজনীতির এই জটিল দাবারগুটিতে একদিকে ইরান যেমন মার্কিন চাপ উপেক্ষা করে হরমুজ প্রণালীতে নিজের আধিপত্য ধরে রেখেছে, অন্যদিকে পুতিনের কঠোর অবস্থান ইউক্রেন যুদ্ধকে ঠেলে দিচ্ছে আরও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে। শেষ পর্যন্ত $6 বিলিয়ন এই ফ্রিজ হওয়া তহবিল কি পারবে মধ্যপ্রাচ্যে শান্তির নতুন পথ দেখাতে, নাকি বিশ্ব অর্থনীতিতে পড়বে আরো বড় ধাক্কা? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ইরান একা হয়েও ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে। এতদিন শুধু জেনেছে ইসরায়েল অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছিল, কিন্তু এবার এমন এক তথ্য সামনে এলো তাতে ইসরায়েলের তো 12টা বাজিয়ে ছেড়েছে ইসলামী বিপ্লবী দেশটির তরুণ তুর্কিরা। দর্শক, মিসাইল পাঠিয়ে ইসরায়েলের হৃদয়ে কাঁপিয়ে দিয়েছে ইরান। সেই ভয়ে তাদের হাঁটুতে কাঁপন ধরার অবস্থা হয়েছিল, আর এই কারণে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির মতো সিদ্ধান্ত নেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাতেই কি সব সমাধান হয়ে গেল? না দর্শক, সম্মুখ সারি যুদ্ধের বাইরেও ইসরায়েলকে ঘোল খাইয়ে ছেড়েছে
তেহরান। রয়টার্সের তথ্য বলছে, গত 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর গত 4 মাসে ইসরায়েলে প্রায় 4800 বার সাইবার হামলা করেছে ইরানি হ্যাকাররা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন ইসরায়েলের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের পরিচালক ইউসি কারাদি। দর্শক, জার্মান দৈনিক ডাই ওয়েল্টকে দেওয়া সেই সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়েছে। ডাই ওয়েল্টকে ইউসি কারাদি বলেছেন, সাম্প্রতিক ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা, ছোট থেকে মাঝারি আকারের কোম্পানি এবং সাধারণ মানুষের ব্যবহৃত সিস্টেমগুলোকে লক্ষ্য করে ইরানি হ্যাকার গ্রুপগুলো হামলা চালিয়েছে। ইরানি মাস্টার মাইন্ডের ছবলে রীতিমতো বেকায়দায় ইসরায়েলের প্রতিষ্ঠানগুলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ইসরায়েলি কোম্পানি তাদের কম্পিউটারে সংরক্ষিত প্রায় সব গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ফেলেছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওয়েবসাইট লক্ষ্য করে যেসব হামলা হয়েছিল সেগুলো ঠেকানোর দাবি করেছে সেই সংস্থার প্রধান। দর্শক, 2025 সালে জুনে যখন ইরানে অভিযান শুরু করেছিল ইসরায়েল, সে সময় প্রথমবার ইরানিরা ইসরায়েলের সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ও সাইবার স্পেসে হামলা চালানো শুরু করে। 12 দিনের সেই যুদ্ধে সেবার 1600 বার হামলা চালিয়েছিল ইরানি হ্যাকাররা। তবে দর্শক, এবার যে গ্রুপগুলো হামলা চালিয়েছে সেসবের মধ্যে কিছু গ্রুপ খুবই দক্ষ, তাদের সামলানোর ক্ষমতাই নাকি নেই ইসরায়েলের। আর তাতেই দিশেহারা অবস্থা ইসরায়েলি হাই কমান্ডের, কারণ বাস্তব জগতের মতো সাইবার স্পেসে কোনো যুদ্ধবিরতি নেই। দর্শক, সাইবার জগতে ইরানের এই হামলা কিভাবে সামলাবে নেতানিয়াহুর ইসরায়েল, এখন সেটি দেখার বিষয়।